রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিয়া বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত এবং সেনাবাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে। আজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অতীতের মতো এবারও তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। 2018 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের উদাহরণ টেনে তিনি বলেন, ওয়াশিংটন এখন হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরানের নিয়ন্ত্রণের বাইরে একটি রুট চাপিয়ে দিতে চাইছে, যা ইসলামাবাদ সমঝোতা স্মারকের পরিপন্থী। আকরাম মিয়া বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের নির্ধারিত নিয়ম কার্যকর করা দেশটির সশস্ত্র বাহিনীর দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, আমরা পূর্ণ ক্ষমতা নিয়ে এ দায়িত্ব পালন করব এবং ইরানি জনগণের অধিকার দৃঢ়ভাবে রক্ষা করব। তিনি আরও বলেন, ইরানের সেনাবাহিনী কখনোই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেনি। যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে বাহিনীর প্রস্তুতি ও যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। তার ভাষায়, আমাদের টার্গেট ব্যাংক হালনাগাদ করা হয়েছে এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রয়েছে। মুখপাত্র যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব অতীতেও দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে। তিনি দাবি করেন, সর্বশেষ সংঘাতে ইরানের পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্ররা নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এছাড়া তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির জানাজায় বিপুল জনসমাগমকে জাতীয় ঐক্য ও ইরানের সফট পাওয়ারের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তার দাবি, জনগণ শোককে শক্তিতে রূপান্তর করেছে এবং শহীদ নেতার হত্যার প্রতিশোধের দাবি জানিয়েছে। আজ ওমানের দুকম বন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর লজিস্টিক সহায়তা কেন্দ্র ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মে ভারী ও আকস্মিক হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে পরিচালিত প্রতিশোধমূলক অভিযানের তৃতীয় ধাপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এতে আইআরজিসির মহাকাশ বাহিনী অংশ নেয় এবং যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর জন্য ব্যবহৃত লজিস্টিক অবকাঠামো ও জ্বালানি সরবরাহ সুবিধাকে লক্ষ্যবস্তু করা হয়। বিবৃতিতে কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলা হয়, যেমন আচরণ করা হয়েছে তেমনই জবাব দেওয়া হয়েছে। আইআরজিসির দাবি, ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় কোটি কোটি মানুষের উপস্থিতি ও সমর্থনের যে বার্তা বিশ্ব দেখেছে, তারই প্রতিফলন এখন যুদ্ধক্ষেত্রে ইরানি যোদ্ধাদের অভিযানে প্রকাশ পাচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী এই হামলা ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের বহিঃপ্রকাশ। আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসনের জবাবে তারা লক্ষ্যভিত্তিক ও কঠোর প্রতিক্রিয়া অব্যাহত রাখবে। তবে এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ওমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই দাবি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইরান দাবি করেছে, তারা জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানে হামলা চালিয়েছে। একই সময় সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ভেতরে 140টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দর ই দেইর, জাস্ক এবং আসালুয়েহ এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব স্থানের অনেকগুলো ইরানের জ্বালানি, নৌ ও সামরিক অবকাঠামোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই সংঘাত আরও তীব্র হওয়ার আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘোষণা দেয় যে হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আইআরজিসির দাবি, অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করে একটি জাহাজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সেটিকে সতর্ক করতে তারা গুলি ছোড়ে।
ইরান বলছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের নতুন নিয়ম কার্যকর হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তারা কঠোর অবস্থান নিয়েছে। সাম্প্রতিক এই ঘটনা প্রবাহের ফলে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। একদিকে ইরান আঞ্চলিক বিভিন্ন দেশে হামলার দাবি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে ব্যাপক সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং অঞ্চল জুড়ে নিরাপত্তার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। কুয়েত ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে একে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বলে আখ্যায়িত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কুয়েতকে লক্ষ্য করে চালানো এসব জঘন্য ইরানি হামলা আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুতর হুমকি সৃষ্টি করছে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা অব্যাহত থাকলে তা মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বাড়াবে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে এবং সংকট নিরসনের শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত আন্তর্জাতিক উদ্যোগকে বাধাগ্রস্ত করবে। কুয়েতের মতে, বর্তমান পরিস্থিতি শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের আলোকে কুয়েত তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে। একই সঙ্গে দেশটি আঞ্চলিক সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে। কুয়েতের এই কঠোর প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে উপসাগরীয় আরব দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে ক্রমেই বেশি উদ্বিগ্ন হয়ে উঠছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানাচ্ছে। কুয়েতের এই অবস্থান এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে। দেশটি আবারও সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সংঘাতের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তারা আজ জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এই হামলায় ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, সামরিক অবকাঠামো এবং MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি জানায়, এটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে পরিচালিত চূর্ণ বিচূর্ণ করে দেয়া প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় সামরিক ঘাঁটি ও টেলিযোগাযোগ অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর দক্ষিণে একটি অবৈধ নৌপথ ব্যবহার করে কয়েকটি জাহাজ পরিচালনার চেষ্টা করা হলে ইরানি বাহিনী তা প্রতিহত করে। আইআরজিসির বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে অপরাধী আখ্যা দিয়ে বলা হয়, ওমানের উপর চাপ সৃষ্টি করে ওয়াশিংটন এমন একটি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে যার পরিণতি তারা আগেও দেখেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোর ও ব্যাপক হবে। আইআরজিসির দাবি অনুযায়ী এই হামলা তাদের মহাকাশ বাহিনী পরিচালনা করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে সরাসরি বার্তা বহন করে। সংস্থাটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান অব্যাহত রাখে তাহলে ভবিষ্যতে আরও কঠোর প্রতিশোধমূলক হামলা চালানো হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনী ঘোষণা করেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর সব ধরনের নৌযানের জন্য বন্ধ থাকবে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তারা আগেই সতর্ক করেছিল যে বিদেশি হস্তক্ষেপ এবং তাদের ভাষায় অবৈধ নৌপথ ব্যবহার করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংস্থাটির দাবি, কয়েক ঘন্টা আগে বিদেশি প্রচারণায় কয়েকটি জাহাজ অনুমোদনহীন একটি রুট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে এবং বারবার সতর্ক করার পরও তা উপেক্ষা করে। বিবৃতিতে আরও বলা হয়, একটি জাহাজ তার স্বয়ংক্রিয় অবস্থান শনাক্তকারী ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছিল। এরপর সেটির উদ্দেশ্যে সতর্কতামূলক গুলি ছোড়া হলে জাহাজটি চলাচল বন্ধ করতে বাধ্য হয়। এই ঘটনার পরই আইআরজিসি হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র
কিংবা তাদের ভাষায় আগ্রাসী শত্রু এই ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান চালায়, তাহলে তার জবাব হবে আরও কঠোর। একই সঙ্গে তারা দাবি করেছে এ ধরনের পরিস্থিতিতে অঞ্চলে থাকা নতুন নতুন শত্রু ঘাঁটিও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যেসব দেশ তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছে, সম্ভাব্য পরিণতির দায় তাদেরই বহন করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর অনুষ্ঠিত জানাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার প্রকাশ্য আহ্বান ওঠার প্রেক্ষাপটে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হত্যা চেষ্টা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র এমন সামরিক জবাব দেবে যা দেশটির জন্য সম্পূর্ণ ধ্বংসাত্মক হবে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, উত্তেজনা সত্ত্বেও ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যার হুমকি বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে 1 বছরেরও বেশি সময় ধরে ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালানোর সক্ষমতা তাদের রয়েছে। এর আগে সপ্তাহের শুরুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানায়, ট্রাম্পকে হত্যার একটি নতুন ও নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য রয়েছে যা একটি সক্রিয় ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। একই ধরনের তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নালও। ইরান দীর্ঘদিন ধরেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে আসছে। বিশেষ করে 2020 সালে ট্রাম্পের নির্দেশে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে তেহরান বারবার প্রতিশোধের অঙ্গীকার করেছে। নিরাপত্তা উদ্বেগ এতটাই বেড়েছে যে বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার সময় ট্রাম্পকে ভিন্ন বিমান ব্যবহার করার পরামর্শ দেয় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। সাম্প্রতিক সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালীর কাছে কাতার ও সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র টানা 2 রাত ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব ঘটনার পর ট্রাম্প ঘোষণা দেন যে পূর্ববর্তী যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। তবে একই বার্তায় তিনি জানান, ইরান শান্তি আলোচনা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র সেই আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। যদিও তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি আর কার্যকর নয়। ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা যুক্তরাষ্ট্র লঙ্ঘন করলে ইরান সর্বাত্মক আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। গালিবাফ বলেন, নিজের দেশ রক্ষার প্রস্তুতি ইরান কখনো বন্ধ করেনি। বিশ্বের অনেক দেশ যুদ্ধ বন্ধ করতে চাইলেও এই সংঘাত ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না বলেও তিনি মন্তব্য করেন। উভয় পক্ষের কঠোর বক্তব্য ও সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা থেমে নেই। কাতারের মধ্যস্থতাকারীরা ইতিমধ্যে তেহরান সফর করেছেন। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের রাজধানী মাস্কাটে অবস্থান করছেন। দেশটির তাসনিম সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা চলছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। তিনি সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানান। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি মাহমুদ আব্দুল ওয়াহেদ জানান, সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত করে স্থবির হয়ে পড়া আলোচনা পুনরুজ্জীবিত করতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। তবে সাম্প্রতিক মার্কিন বিমান হামলা এবং ট্রাম্পের কঠোর বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে ইরানি কর্মকর্তাদের মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়েছে।
অন্যদিকে ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি কিম্বারলি হ্যালকেট জানান, যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। কোনো চুক্তি করতে হলে ইরানকে তার পারমাণবিক কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা মেনে নিতে হবে এবং পারমাণবিক উপকরণ হস্তান্তর করতে হবে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তবে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার পর তারা ইরানের সামনে নতুন করে কঠোর শর্ত তুলে ধরেছেন। ফলে একদিকে সামরিক হুমকি ও পাল্টা হুঁশিয়ারি, অন্যদিকে নেপথ্যে চলমান কূটনৈতিক আলোচনা। এই দুই সমান্তরাল বাস্তবতার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে রয়েছে। ফ্রান্স দীর্ঘদিনের রাজনৈতিক আপত্তি থেকে সরে এসে তুরস্কের কাছে ফ্রাঙ্কো ইটালীয় SAMPT দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সম্ভাবনা নিয়ে নতুন করে ইতিবাচক অবস্থান নিয়েছে বলে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এবং আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও এই পরিবর্তনকে ইউরোপ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সূত্রগুলোর মতে গত 25 জুন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠকের পর বিষয়টি নতুন গতি পায়। এরপর 3 দেশের মধ্যে রাজনৈতিক পর্যায়ে আলোচনা আরও এগিয়ে নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করেনি এবং প্রকাশিত প্রতিবেদনে কিছু অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। SAMPT, যা মাম্বা নামেও পরিচিত, ইউরোপের অন্যতম আধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ফ্রান্স ও ইতালির যৌথ প্রতিষ্ঠান ইউরোস্যাম্প তৈরি করে, যেখানে MBDA ফ্রান্স, MBDA ইতালি এবং থ্যালেস অংশীদার হিসেবে রয়েছে। এই ব্যবস্থা একযোগে বহু লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং একই সময়ে একাধিক বিমান, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা রাখে। প্রযুক্তিগত দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইউরোপীয় বিকল্প হিসেবে বিবেচিত হয়। তুরস্ক বহু বছর ধরে একটি সমন্বিত জাতীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। স্টিল ডোম নামে পরিচিত এই প্রকল্পের আওতায় দেশটি স্বল্প, মধ্য ও দীর্ঘপাল্লার প্রতিরক্ষা সক্ষমতাকে একীভূত করতে চায়। দেশীয়ভাবে হিসার ও সিপার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়ন করলেও দীর্ঘপাল্লার প্রতিরক্ষায় এখনও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। সে কারণেই আঙ্কারা SAMPT সংগ্রহে আগ্রহী। একই সঙ্গে তারা প্রযুক্তির হস্তান্তর ও যৌথ উৎপাদনের সুযোগও চায়, যাতে ভবিষ্যতে নিজস্ব প্রতিরক্ষা শিল্পে আরও শক্তিশালী করা সম্ভব হয়। তুরস্ক, ফ্রান্স ও ইতালি 2017-18 সালে যৌথভাবে দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নিলেও পরে সিরিয়া, লিবিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরকে কেন্দ্র করে তুরস্ক ও ফ্রান্সের রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় প্রকল্পটি স্থবির হয়ে পড়ে। বিশেষ করে গ্রিস ও সাইপ্রাসকে ঘিরে বিরোধ এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণে ফ্রান্স দীর্ঘদিন এই সহযোগিতা এগিয়ে নিতে অনাগ্রহী ছিল। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ন্যাটোর প্রতিরক্ষা কৌশলে পরিবর্তনের কারণে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। তুরস্ক আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে। তুরস্কের প্রতিমন্ত্রী ইয়াশার গুলের সম্প্রতি জানিয়েছেন, আঙ্কারা বর্তমানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং ইউরোপের SAMPT উভয় ব্যবস্থাই মূল্যায়ন করছে। তবে শুধু প্রস্তুত অস্ত্র কেনার পরিবর্তে প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনই তুরস্কের প্রধান অগ্রাধিকার, কারণ দেশটি দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভর হতে চায়। কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান সম্প্রতি টেলিফোনে এই বিষয়ে আলোচনা করেছেন এবং ন্যাটো সম্মেলনের পার্শ্ব বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনায় আসতে পারে। তবে সম্ভাব্য এই চুক্তির পথে এখনও কিছু রাজনৈতিক বাধা রয়েছে। বিশেষ করে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ফ্রান্সের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কের বিষয়টি প্যারিসকে সতর্ক অবস্থানে থাকতে বাধ্য করেছে। ফ্রান্স ইতিমধ্যে গ্রিসের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করেছে এবং দেশটিকে
আধুনিক যুদ্ধবিমান ও নৌযান সরবরাহ করেছে। ফলে তুরস্কের কাছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির আগে এথেন্স ও নিকোসিয়ার উদ্বেগও বিবেচনায় নিতে হবে। সব মিলিয়ে ফ্রান্সের অবস্থানের এই পরিবর্তন এখনই কোনো অস্ত্র বিক্রির নিশ্চয়তা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে আলোচনার নতুন সূচনা। যদি শেষ পর্যন্ত 3 দেশ সমঝোতায় পৌঁছাতে পারে, তাহলে তুরস্কের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে এবং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের সঙ্গে দেশটির সহযোগিতাও নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সঙ্গে এটি ন্যাটোর অভ্যন্তরে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং ইউরোপ তুরস্ক কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও বিবেচিত হতে পারে। মিশর আনুষ্ঠানিকভাবে চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক সদর দপ্তর দ্য অক্টাগন। দেশটির নতুন প্রশাসনিক রাজধানীতে নির্মিত এই বিশাল কমপ্লেক্সটি শুধু মিশরের সশস্ত্র বাহিনীর নতুন কমান্ড সেন্টারই নয়, বরং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে দেশটির সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় 22,000 একর বা প্রায় 89 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সামরিক সদর দপ্তরের মোট ফ্লোর এরিয়া প্রায় 50.5 মিলিয়ন বর্গফুট। আয়তনের বিচারে এটি বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক প্রশাসনিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের পেন্টাগনের চেয়েও বড় বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে। অক্টাগন নামটি এসেছে এক অনন্য 8 কোণ বিশিষ্ট স্থাপত্য নকশা থেকে। আধুনিক সামরিক চাহিদা মাথায় রেখে পরিকল্পিত এই কমপ্লেক্সে মিশরের স্থল, নৌ, বিমান এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কমান্ড ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে 4টি বাহিনীর মধ্যে দ্রুত সমন্বয়, তথ্য আদান প্রদান এবং যৌথ সামরিক অভিযান পরিচালনা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। কমপ্লেক্সটিতে মোট 13টি পৃথক জোন এবং 10টি প্রধান প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিটি জোন নির্দিষ্ট সামরিক কার্যক্রমের জন্য পরিকল্পিত। এছাড়া নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, কৌশলগত পরিকল্পনা কেন্দ্র, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ইউনিট, অপারেশন কন্ট্রোল রুম এবং উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। অক্টাগনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, নিরাপদ ডিজিটাল যোগাযোগ নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অপারেশনাল সহায়তা এবং রিয়েল টাইম যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ প্রযুক্তির মাধ্যমে সামরিক সিদ্ধান্ত গ্রহণের গতি ও নির্ভুলতা বাড়ানো হবে। একই সঙ্গে স্যাটেলাইট, ড্রোন, রাডার এবং বিভিন্ন গোয়েন্দা উৎস থেকে প্রাপ্ত তথ্য দ্রুত বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউনিটগুলোর কাছে পৌঁছে দেওয়ার সক্ষমতাও এতে যুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে অক্টাগন নির্মাণ করা হয়েছে। ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং আন্তর্জাতিক সামরিক সহযোগিতার ক্ষেত্রেও এই সদর দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদিও এই বিশাল কমপ্লেক্সে একসঙ্গে কতজন সামরিক কর্মকর্তা ও সদস্য অবস্থান করতে পারবেন সে বিষয়ে মিশর সরকার আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। তবে এর অবকাঠামোগত সক্ষমতা বিবেচনায় ধারণা করা হচ্ছে দীর্ঘমেয়াদে হাজার হাজার সামরিক কর্মকর্তা, সদস্য এবং সহায়ক কর্মী এখান থেকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে পারবেন। কমপ্লেক্সটিতে প্রশাসনিক ভবনের পাশাপাশি আবাসন সুবিধা, হাসপাতাল, প্রশিক্ষণ কেন্দ্র, প্রযুক্তিগত সহায়তা ইউনিট, রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং অন্যান্য সহায়ক স্থাপনাও নির্মাণ করা হয়েছে। অক্টাগন মিশরের নতুন প্রশাসনিক রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। রাজধানী কায়রোর ওপর চাপ কমানো এবং আধুনিক পরিকল্পিত প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে যে বৃহৎ উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এই সামরিক সদর দপ্তর তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন রাজধানীতে ইতোমধ্যে বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, প্রশাসনিক ভবন এবং জাতীয় পর্যায়ের অবকাঠামো স্থানান্তরের কাজও চলছে। বিশ্লেষকদের মতে অক্টাগনের উদ্বোধন শুধু একটি নতুন সামরিক সদর দপ্তর চালুর ঘটনা নয়, এটি মিশরের প্রতিরক্ষা আধুনিকীকরণ কর্মসূচির একটি বড় মাইলফলক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত নজরদারি প্রযুক্তি সংগ্রহের পাশাপাশি সামরিক অবকাঠামো উন্নয়নেও ব্যাপক বিনিয়োগ করেছে। সেই ধারাবাহিকতায় বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর হিসেবে পরিচিত এই কমপ্লেক্স
ভবিষ্যতে মিশরের প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রীয় স্নায়ু কেন্দ্র হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি, বিশাল অবকাঠামো এবং সমন্বিত কমান্ড ব্যবস্থার সমন্বয়ে নির্মিত দ্য অক্টাগন শুধু মিশরের সামরিক সক্ষমতার প্রতীকই নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে দেশটির ক্রমবর্ধমান ভূমিকাকেও নতুনভাবে তুলে ধরবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।